তুমি চিন্তা করো না এলোকেশি, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেয়ের খাবার নিয়ে আসেন। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায় একদম, ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালীর হাতটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল তখন ধ্যান ভাঙল ওর। বিনাবাগকে মুখে তুলে নিল এলিজাবেথ। এই ছোট ছোট যত্নের কাঙালি তো সে ছিল এতকাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাপ নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। আমার পাসপোর্ট ওদিকে ক্লোজেটে, প্রয়োজনীয় সব কিছুই আছে। ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজে আসবে। বলে চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই। কানে বারবার বাজতে থাকে কাজে আসবে, একটু পর শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অভাগীর কপালে কি সুখ আছে? কেমন হবে তার নতুন জীবন? বস, দেওয়ার বঞ্জিল থেকে এইমাত্র একটা GTR 35 বের হলো। কিছু করব? এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগহীন স্বরে একই জবাব। ব্রাউন চুলের আড়লে লুকিয়ে থাকা ললাটে ক্ষীণ এক ভাঁজ ফুটে উঠল ন্যাসর। কাল থেকে রিচার্ডের আচরণ একটু বুঝে উঠতে পারছে না। কায়নাত নামের এই মানুষটা শুরু থেকেই তার কাছে এক রহস্যময় গোলক ধাঁধা, যার কেন্দ্রে পৌঁছানো আজও সম্ভব হয়নি। সাধারণ এক বাংলাদেশি ছেলে কিভাবে ইটালীয় পাপময় সাম্রাজ্যের রাজা হয়ে উঠল, সেই গল্প আজও অস্পষ্ট, অধরা তাদের কাছে। বলেই কল কেটে দেয় রিচার্ড। ন্যাসো আর মাথা ঘামায় না, ফোনটা পকেটে রেখে গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য বাগান বাড়ি। তবে মস্তিষ্ক থেকে কৌতূহল মুছে ফেলা এত সহজ নয়। রিচার্ডের চোখে এলিজাবেথের জন্য কখনো কোনো বিনয় বা মুগ্ধতা দেখেনি তারা। তবুও এলিজাবেথের চলে যাওয়া কেন রিচার্ডকে এতটা আগ্রাসী করে তুলেছিল? আবার হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ারই বা মানে কি? কারণ কারণ হাজারো প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ন্যাসর, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ এক মানুষ। পাপাচারের নিবিষ্ট জীবন তার কোমল মনকে মরীচিকার মতো বিলীন করে দিয়েছে বহু আগেই। কোমলতা হারিয়ে বুকে জন্ম নিয়েছে হিংস্র নরখাদক পশুর হৃদয়। রক্তক্ষরণের বদলে রক্ত ঝরাতেই অভ্যস্ত হয়ে উঠেছে তার যান্ত্রিক হৃৎপিণ্ড। তবে হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ার মানে কি? যার জন্য এত দূর থেকে এসেছে এক করে। এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যা চায় সেটা যে কোনো মূল্যে হাসিল করে। তাহলে কি এলিজাবেথও ছিল কেবল এক মুহূর্তের জেদ? কিন্তু রিচার্ডের ক্ষেত্রে জিদ মানেই এক অপ্রতিরোধ্য সংকল্প, যা অর্জন না হওয়া পর্যন্ত সবকিছু ধ্বংস করে ফেলতো পিছপা হয় না রিচার্ড। ঈগলের মতো হাজারো ক্রোশ দূর থেকেও শিকারের উপর ছো মেরে পড়তে পারে। তাহলে হঠাৎ এই নির্লিপ্ততা কেন? নানান চিন্তায় ডুবে গিয়ে ন্যাসও গাড়ি চালিয়ে যেতে থাকে। উত্তরহীন প্রশ্নগুলো মনের ভেতর ঘূর্ণির মতো পাক খেতে থাকে। ঘুমোবে বলে কল কাটলেও ঘুমোয় না রিচার্ড। অবশিষ্ট মদের বোতলটা হাতে তুলে নিল। কালচে ঠোঁটের ফাঁকে বোতল গুজে দু দাঁতের ফাঁকে কর্ক চেপে ধরে এক মোচড়েই খুলে ফেলল। অতপর এক ঢোকে পুরো বোতল শেষ করে। শেষ হতেই ফাঁকা বোতলটা ছুঁড়ে মারে দেয়ালে। প্রচণ্ড শব্দে ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। গোছানো ঘর ইতিমধ্যে ময়লার স্তূপে পরিণত হয়েছে। মেঝে জুড়ে ভাঙা কাজ, ড্রাগসের প্যাকেট, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে ইঞ্জেকশন। পুরো কক্ষ যেন এক বিধ্বস্ত রাজ্য। সারা রাত এসবের মাঝেই ডুবেছিল রিচার্ড। অথচ এত মদ গিলেও নেশা ধরছে না। ক্রোধ সামলাতে না পেরে বারবার বোতল ভেঙে ফেলেছে। সিগারেট আর ড্রাগের তীব্র গন্ধে চারপাশ ভারী হয়ে উঠেছে। অতিরিক্ত ইঞ্জেকশন পুষের কারণে হাতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। তবুও রিচার্ডের কোনো ব্যথার অনুভূতি নেই। তীব্র ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চিবুক। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ায়। ব্যগ্র পায়ে এগিয়ে যায় কেবিনেটের দিকে। আর কোনো মদের বোতল নেই। মুহূর্তেই ঝড়ের মতো ঘরের অবশিষ্ট সবকিছু ভাঙচুর করতে থাকে রিচার্ড। 9 ঘন্টা 30 মিনিটের দীর্ঘ জার্নি করেও ক্লান্তির লেশমাত্র নেই শরীরে, বরং এক দানবীয় ক্রোধ চেপে বসেছে অস্তিত্বে। তবুও ঠোঁটের কোণে জড়িয়ে আছে এক রহস্যময় অবৈধ অভিব্যক্তি। ভাঙা কাচের উপর দিয়েই উন্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় ট্যারেসের কিনারে। দৃষ্টি নিক্ষেপ করে ঘন জঙ্গলের সীমান্তে প্রতীকের মতো সোজা দাঁড়িয়ে থাকা উঁচু গাছগুলোর দিকে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, স্বরে জেদ।
চোখে নির্ভয়ের দীপ্তি, নিস্তেজ অথচ তীব্র প্রতিশোধের ম্রিয়মান আগুন। প্লেন অভিয়েশনে আছে ভুবনের সাথে কোনো রকমের যোগাযোগ না রেখে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে মহাকাশের শূন্যতার মধ্য দিয়ে সাদা মেঘ গলিয়ে দ্রুতবেগে এগিয়ে যাচ্ছে প্লেনটি। উদ্দেশ্য ইউএসএ। তীব্র আকারের কাচের গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে মেঘেরা কিভাবে সমস্ত আকাশ দখল করে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাব এমন এক একজন এক এক দল গঠন করে গোপন বৈঠকে আছে। নীল আকাশে সাদা মেঘের রাজত্ব। ব্যস্ত শহর গুটি গুটি পিঁপড়াদের দলের মতো লাগছে উপর থেকে, যারা সারি সারি হয়ে ছুটে চলেছে এখান থেকে ওখান খাদ্য সংগ্রহণের তাগিদে। উইন্ডো সাইডে বসেছে এলিজাবেথ। এটা ওর ফার্স্ট প্লেন জার্নি নয়, তাই অভিব্যক্তি একদমই স্বাভাবিক। সুদূর আকাশের পারে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে কখন থেকে। ঝড় বস্তুর মতো একদম জমে রয়েছে, দৃষ্টিতে প্রাণ থাকলেও ধ্যান নেই তাতে। ডুবে আছে এখনও রাতের ঘটনায়। এই মানুষটার সান্নিধ্যে আসা হয়েছে এখনও 2 দিন হয়নি। এখনই কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে, তার মাথার উপর ছায়া দিচ্ছে বটবৃক্ষের মতো, যা কখনোই পায়নি এলিজাবেথ, কখনোই না। অন্ধকার জগৎ থেকে দূরে এনে আলোর দিশারি করেছে তাকে, হাত বাড়িয়ে দিয়েছে সামনে এগোনোর জন্য। অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনে কাদা মাখিয়ে ফেলছে। কত সহজেই পারছে লোকটা, তবুও কৃষ্ণ গহ্বরে নেই একটুও বিষাদের ছাপ। ফ্ল্যাশব্যাক। হঠাৎ অসুস্থতার কারণে কাজে আসেনি। মাঝপথ থেকেই তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয় বিয়ে পড়ানোর পরবর্তীতে উকিল নিয়ে আসা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় রেজিস্ট্রি করা হবে আপাতত। দেশে ফিরে আবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করা হবে। তাকবীর দেওয়ান, যার নামে দলীয়করণ হবে এলিজাবেথ একটু পর। একটা সাইনের মাধ্যমে অতি সুদর্শন এবং মহৎ হৃদয়ের অধিকারী পুরুষের সাথে জড়িয়ে দেবে নিজের অগোছালো জীবন। যে মানুষটা কথা দিয়েছে তাকে আগলে রাখবে সযত্নে। মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে তাকে বৃক্ষপটের বাঁ পাশে সাদা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে দেবে অতি যত্নে। এক মুহূর্তের জন্য নিঃসঙ্গতায় পড়তে দেবে না। পথে মাঠে মিছিলে সব জায়গায় সঙ্গী হিসেবে রেখে দেবে বুকের বাঁ পাশে। বা পাঁজরের হাড়ের অংশ করে নেবে তাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হবে কলঙ্কিত নারী থেকে, হয়ে উঠবে এক নিষ্ঠাবান আদর্শ নীতিমালায় রচয়িত পুরুষের স্ত্রী, মিনিস্টার তাকবীর দেওয়ানের স্ত্রী, যাকে সে চিনত খুব আগে থেকে অনেক ভালো করে। বিয়ের কথা একটা কাকপক্ষীকেও জানানো হয়নি। তাকবীর এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা, যখন অনুষ্ঠান করা হবে। মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পড়ে তা কর্ণপাত হবে সেই নিকৃষ্ট মানবের। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজুয়ার আর নিজের 2 বিশ্বস্ত বডিগার্ড রিয়ানকে নিয়ে বিয়ে সম্পূর্ণ করার চিন্তাভাবনা করে স্বল্প আয়োজনের মাধ্যমে। বিয়েতে এলিজাবেথের কোনো প্রকার অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না, না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্য। হঠাৎ করে নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে ফেলে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পরতে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি এলিজাবেথকে। সম্পূর্ণ ইখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি এলিজাবেথকে। মনের ইচ্ছে মনের মধ্যে পোষণ করে রাখে কোনো এক বৃষ্টি বাদল দিনের জন্য। পরনের সাধারণ 3 পিস নিয়ে বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে। তার আকুল মন খুব করে চাইছিল তার এলোকিসে একটু হাসুক, তার মতো ভিতরে ভিতরে হলেও ছটফট করুক একটু একে অপরের হওয়ার খুশিতে। ব্যাস এইটুকুই চাই শুধু তার। তবে এবারও জোর করল না তাকবীর এলিজাবেথের মনের অবস্থা ভেবে। সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি, করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। রিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই আন্তরিক হাসি। যথারীতি সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাদের তাজওয়ার দেওয়ানের ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্ত বিকট শব্দ করে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসে গমগম পায়ে
বয়সের দরে চামড়া ঝুলে পড়া চোয়াল ক্রোধে মটমট করছে। শান্তশিষ্ট পরিবেশ কেঁপে উঠল তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেয়া রেজিস্টার পেপার হাত থেকে পড়ে যায় উকিলের। ঢুক গিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজওয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে উঠে চোখ মুখ কুঁচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে গেল তাকবীরের। উঠে দু কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো বাবার সামনে। কণ্ঠ যথাসম্ভব খাদে নামানোর চেষ্টা করে বলে, আব্বা আপনি ভিতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন দু কদম এগিয়ে গেল তাজওয়ার দেয়ান। জিদ্দি গলায় বলল, যাব, তুমিও আমার সাথে চলো। কেন বিয়ে হবে না এখানে? আব্বা আমি আপনাকে যেতে বলেছি। আমার কথার বাইরে যাবে না বীর। আব্বা আপনার ওষুধের সময় হয়ে গিয়েছে, খেয়ে ঘুমান গিয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। ভুলে যাবে না আমার সন্তান তুমি। তোমার ঘর থেকে হয়নি আমি। তাকবীর চোখ বুজে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল। সবিনয়ে বলল, তাই বলছি আব্বা ঘরে যান। আমি কোনো রকম ঝামেলা জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজওয়ার দেয়ানের সেই জিদ্দি গলা বলল, এই বিয়ে কোনোদিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো না। সংযম হারাতে থাকে তাকবীর। বাবার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবেই আব্বা, তাও আজই, সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজওয়ার। বলে, সাবধান, একটা 2 টাকার মেয়ের জন্য বাবার সাথে উচ্চ গলায় কথা বলছো? এই মেয়ের রূপ দেখিয়ে আমার ছেলের মাথা খেয়েছিস। নষ্টা মেয়ে ছেলে কো। ও 2 টাকার মেয়ে নয়, আমার ভালোবাসা। ভালোবেসে নিয়ে এসেছি আমি বুকে নিয়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রী সম্পর্কে আর একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে এই গলায় 5 আঙুলের দাগ বসিয়ে দিতে আমি একটু দ্বিধাবোধ করব না আমি আব্বা। প্রচণ্ড জোরে চেঁচালো তাকবীর। ভদ্রতার খোলস থেকে বেরিয়ে নিয়ন্ত্রণে বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। গ্রীবা অংশে নীলচের রগগুলো ফুলে ফেপে উঠেছে। এতক্ষণ দম আটকে সকল অপমান সহ্য করে নিলেও এবার চোখ মেলে তাকালো এলিজাবেথ। ভিজে গেল চোখের পাতা। জলে টইটুম্বর আকিদয় মেলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারীমন। এক বুক ভালো লাগা ছেয়ে গেল মনে। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দূরতে। সব ভুলে উৎফুল্ল চোখে দেখে গেল রাগে ফুঁসতে থাকা কৃষ্ণ গহ্বর। তাজওয়ার দেয়ান স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজওয়ার দেয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রোধ পায়ে আবার গিয়ে বসে আগের জায়গায়। তাকবীর রাগে ফুসতে ফুসতে কোনো দিকে না তাকিয়ে হাতের নিচে পড়ে কাগজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। এলিজাবেথ রাগে গিজগিজ করতে থাকে, চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যেই সই করে দেয়। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে 2 চোখ দিয়ে গিলে খাচ্ছে তার খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16 এক লাশময়ী নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরের ঘটনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে এক বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পদক তাকালে নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। উল্টোপাল্টা হয়ে যায় ভেতরের সব কিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরও 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাবসা গরমে খা খা করছিল চারিপাশ। খাল বিলের পানি শুকিয়ে মাটি খড়খড়ে হয়ে যায় সে সময়। ঠিক তেমনইভাবে ভেতরে খরার মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনে ওর মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটেফোঁটাও ছিল না। অযাচিত কারণে বিষাদিয়ে ছেয়েছিল অন্তঃকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একা একা, কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরে মন একটু একা থাকতে চাইছে, যেখানে থাকবে না কোনো কোলাহল। যেই ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকলো তাকবীর। সুবিস্তর মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বট গাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল গা।
চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের তোড়ে পাঞ্জাবির নিচের অংশ এপথ ওপথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ার কুকড়া চুলগুলো এলোমেলোভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎ চোখ যায় বট গাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত ঘটনে আবদ্ধ পুরুষালী দেহ কেঁপে ওঠে, দুকদম পিছিয়ে যায়, শুকনো ঢোক গিলতে থাকে। প্রচলিত এমন অনেক কথা শুনেছে ভর দুপুরে নাকি বের হতে নেই, শাকচুনি ঘুরে বেড়ায়, বিশেষ করে বটগাছে। তবে একজন গণ্যমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তার বিশ্বাস করা কখনোই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ডালের মধ্যে দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর, তখনই ভেসে আসলো মেয়েলি সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মস্করা হচ্ছে? এই দিন দুপুরে কোন মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের উপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুঁচকে ফেলে তাকবীর। গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছ ছুটেছি। তাকবীর ভ্রু গুছিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালেও সত্যিই তার গাড়ির পেছনে কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটার নামবে আর হাউমাউ খাও বলে হাবিস ঘবিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছট আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে যায় সবগুলো। এই মেয়ে, নামতে পারো এবার, কুকুরগুলো চলে গিয়েছে। সত্যি তো? সত্যি। বাক্য কর্ণপাত হবার সাথে সাথে এক লাফে নিচে পড়ল তরুণীটি। ফ্রিস্ট হয়ে যায় তাকবীর, চোখের পলক ফেলতে ভুলে যায়। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিন দুপুরে ভূত দেখছে। দু চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য চোখের পাতা কোনো এক টাইম ট্রেভেলে আটকে যায়। সবকিছু ভুলে শুধু দেখতে থাকে তার সান্নিধ্যে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাশময়ী নারীকে। মনের কোণায় জাগা ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলোকেশি। এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভরকে যায়। সবসময় ঘর বন্দি আর একা থাকার কারণে মন এখনও সেই 12 বছরের এলিজাবেথই আটকে রয়েছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেইভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ নয়, চাচা বলেছে। এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চূড়ো করে বেঁধে দেয়। অতঃপর চাদর দিয়ে চুলমুখ ঢেকে ফেলে। এলিজাবেথের এই হেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টি ভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। গায়ে সুতির গোল জামা, যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই। ফুল হাতার হাওয়ায় একদম বোরকার মতো লাগছে। পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্য মাধুর্যতা এক ফুটেও কমাতে পারেনি। গলা হাসকি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। বলল, এই সময় বের হয়েছ কেন? জানো না সুন্দরী মেয়েদের ভূতের আছর বেশি? কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব, তো আমাকে তো কুকুর আঁচড় কাটতে চেয়েছে। ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানে বুঝে গিয়েছি মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করে কেন জানি মেয়েটাকে ঘাড়টাতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা কুকুর আছর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বলল, সত্যি? উপর নিচ মাথা ঝুঁকায় তাকবীর। এই যে তোমার লাল চোখগুলো দেখছো, এইগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয় এলিজাবেথের, হাত মাথায় যেতে দেরি হয় না। চাদর দিয়ে আরও ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখ ঢেকে ফেলল। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারল না তাকবীর। ফিক করে হেসে দিল প্রাণখোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিভু স্বরে প্রতি উত্তর করল, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বললো বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাও না? না। তেসরা নজরে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন, পড়াশোনা করো না তুমি? এলিজাবেথের জটিলতা ছাড়া উত্তর স্পষ্ট ভাষায়। চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎ উৎফুল্লতায় গিয়ে উঠল। বলল, মম আসলে আমি আবার স্কুল যাব। মম প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই।
তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করল না, নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া মুখের দিকে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে অকুতভয়ী হৃদয়ে কষ্টের বাঁধ ভাঙতে শুরু হয়ে গিয়েছে তা বুঝতে পারে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল। পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইনটা কার বাচ্চা? বাচ্চার শব্দ শুনে নাক কুঁচকে মাথা তুলে এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসল তাকবীর, সবিনয়ে বলল, উঠো, পৌঁছে দিচ্ছি লোকেশি। আঙুলের ভিতর আঙুল ঢুকিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি, মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমদামদা করতে থাকে এলিজাবেথ বলল, চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেওয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারল এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো তাকবীর, নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ তোমার জন্য, কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ, ফর্সমুখ উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরও দেরি হবে। যত দেরি হবে চাচির কটু বাক্য তত বেশি হবে। খেতে দেবে না আজ নিশ্চয়ই। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময় আজ এত তাড়াতাড়ি যেতে হলো, একটু থেমে থাকলে হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভর দুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউই ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি দিল। সত্যিই তো তার কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আপনি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামালো তাকবীর। কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবার দেখা হবে লোকেশি। এলিজাবেথ তেমন মাথায় নিল না কথাটা, চলে গেল। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘোর থেকে বের হতে পারেনি। এক অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্তর্মহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরিভাবে আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তা আর হতে দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানেই যাবে সকলে ভস্য হবে এর রূপে। সকল প্রকার সাইড ইফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজখবর নিত সব সময়। অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সব কিছু নিজের নাম করে ইফরাতকে দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে মুক্তি পায়নি। কথায় আছে, কয়লা ধুলে ময়লা যায় না। সুযোগ পেলেই এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াত শিহাব। যেসব কিছুই ছিল তাকবীরের অজানা, এখন নাজুক মেয়ের এক দর্শনের স্তম্ভিত সে। ছটফটে মনকে কোনোভাবেই মানাতে পারত না তাকবীর। অবুঝ বাচ্চার মতো সে মানতে নারাজ মেয়েটা এখনও বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত একপল এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শই এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করত তাকবীর। যে সকল কিছুই সবিতা বেগমের অজানা ছিল। ইফরাতকে স্কুল থেকে আনার বাহানা দিয়ে এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিনই অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে। বোকা এলিজাবেথের কাছে তা অযাচিত থাকলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে ছিল তা প্রি প্ল্যান। তাকবীর একটা সঠিক সময়ের আশায় চেয়েছিল, যেদিন একেবারে নিজের কাছে নিয়ে আসতে পারবে তার এলোকেশিকে। তাজওয়ার দেয়ানের নজর থেকে এলিজাবেথকে আড়াল করে রাখার জন্য বারবার দেখার তৃষ্ণা পেলেও নিজের মনকে শুকিয়ে রাখত শুধুমাত্র এলিজাবেথের সেফটির কথা ভেবে। এত কাছে আর একই শহরে থেকেও তাদের দেখা হতো তাদের বছরে 1 কিংবা 2 বার। এভাবেই পেরিয়েছে 4টি বছর। প্রিয়দর্শিনীর আশায় চেয়ে থেকে আজ মিটিয়ে নিচ্ছে সকল তৃষ্ণা তাকবীর। সুযোগ সন্ধানী শিকারীর মতো এলিজাবেথের নিক্ষিপ্ত তার সুযোগ নিয়ে।
কপালের প্রান্তপথে বেবি হেয়ারগুলো বড় হয়ে কপালের দুপাশে টেম্পারাল রেখার ঊর্ধ্বভাগে বিছিয়ে রয়েছে এলিজাবেথের। তাকবীর পরক্ষীণভাবে চেয়ে হাত তুলল চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে নিজের করা প্রতিজ্ঞার কথা ভেবে নিজেকে সংবরণ করে নিল। পদ্ম ফুলের ডগার অংশের স্নিগ্ধ রঙে রাঙানো ঠোঁট গোল করে ফু দিল। এক পশলা উষ্ণ হাওয়ায় উড়ে গেল চুলগুলো। সন্ধি ফিরে পেল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাৎক্ষণিক তাকবীর ব্যস্ত গলায় বলতে শুরু করলো, ছুঁইনি আমি, কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করবো না তোমায়। এক চিলতে হাসি দিল এলিজাবেথ ধাতস্থ গলায় শুধায়, আমি জানি। ন্যাসো হাই তুলে ডলতে ডলতে লিভিং স্পেসে আসে। এই দুদিন রিচার্ড নিজের সাথে সকলের ঘুমও হারাম করে রেখেছিল। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা থেকে এই সুযোগে একটু ঘুমিয়েছিল ন্যাসো। পর্যাপ্ত ঘুম পরিপূর্ণ হওয়ার আগেই এক গার্ডকে ডেকে দিল। কাউচে বসা লুকাসকে দেখতে পেয়ে সকল ঘুম উবে গেল ন্যাসোর। কিছু বলতে উদ্যত হবে তখন কারোর পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসাথে উৎসুকভাবে পেছন ফিরে তাকালো। রিচার্ডকে দেখিয়ে ভ্রু কুঁচকে ফেলে ন্যাসো। চোখে সন্দেহ সংকুচিত হলো। হঠাৎ রিচার্ডের ড্রেস আপের এত পরিবর্তন ঘটার কারণ বুঝে উঠতে পারল না। গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টিয়ে ফেলেছে রিচার্ড নামের এই রহস্যময় মানব। কিছুক্ষণ আগেও ন্যাসো দেখে গিয়েছে রিচার্ড কিভাবে গতকালের পোশাক শৈলে চাপিয়ে উন্মাদনায় মেতে উঠিয়ে ড্রাগ নিচ্ছিল। অথচ এখন কি ড্রেসিং লুকে এক হাত পকেটে ঢুকিয়ে অ্যাটিটিউড নিয়ে আসে। বরাবরের মতোই সম্পূর্ণ কালোতে আবৃত রিচার্ড, তবে আজ ভিন্নতা এসেছে শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ইউজ করে না। কালো রিপড জিন্স এর সাথে ইন করা কালো শার্টে জেল দিয়ে খাড়া খাড়া করে রাখে চুল। খুবই অ্যাট্রাকটিভ লাগছে গ্যাংস্টার বসকে। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করে রাখা, পরিপাটি করা। বাহাতের কনুইয়ের নিচে জয়েন্ট ঘাড়ের গৌরবর্ণের শিরার উপর আচ্ছাদিত P6-এর ব্রনক্রফট সিলভার ব্যাসলাইট। বুকের সামনে দুটি বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক ভাসমান। অধমাঙ্গে পরিহিত কালো স্নিকার্সের চপ শব্দের দফা রফা করে সরাসরি ন্যাসোর সামনে দাঁড়ায় রিচার্ড। গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের কড়া ফ্রেগ্রেন্স মত্ত করে দিচ্ছে চতুর্পাশ। রিচার্ডের ঠোঁটের কোণেও ঝুলে আছে অপ্রত্যাশিত আন্তরিক হাসি। ন্যাসো লুকাসের দিকে পূর্ণদৃষ্টি নিক্ষেপ করে বলল, দুজনেই চলে গেল তৈরি হওয়ার জন্য। লুকাস কিছুক্ষণ আগে মাত্রই আসলো রিচার্ডের কলে। এবার একমাত্র সৃষ্টিকর্তাই জানে এই জরুরি কল আর ট্রিপের পেছনে কি রহস্য লুকিয়ে রেখেছে এই রহস্যময় মানব। ন্যাসো কিছুক্ষণ বেসমেন্টের শ্যাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে মনস্থির করে ব্যাগরোপ পেয়ে হেঁটে ভেতরে ঢুকল। ন্যাসোর কথায় পুরো 18 ঘন্টা পর আজ ইবরাত আর সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে। সেই সাথে কিছু খাবার হিসেবে মজুদ ছিল শুকনো খড়খড়ের রুটি আর গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়। দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে তার উপর। খিদা পেটে শুকনো দুটো রুটি চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু পরে আর তা পেটে রাখতে পারল কই। খালি পেটে অতি তৃষ্ণায় বেশি পানি খেয়ে ফেলায় পর সহসাই পেটের ভিতর মোচড় দিয়ে উঠল তৎক্ষণিক। এক নাড়াতেই পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সকল খাদ্যকণা। বমি করতে করতে রক্তবমি শুরু হয়। মায়ের এই অবস্থা দেখে নিস্তেজ শরীর নিয়েও ইবরাত ছুটে যেতে চায় মায়ের কাছে। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কারণে যেতে পারে না। দূর থেকে মায়ের করুণ পরিণতি দেখে হাউমাউ করে শুধু কাঁদে ইবরাত, কিছুই করতে পারে না। ন্যাসোর কর্ণপাত হলে ন্যাসোর আদেশে সবিতা বেগমকে অন্য কক্ষে নিয়ে রাখা হয়। তারপর থেকে আর মুখে পানিও তুলছে না ইবরাত। শরীর একদম স্যাঁতস্যাঁতে মেঝের সাথে মিশে গিয়েছে। গোসলের অভাবে শরীর থেকে ঘামের বিদঘুটে বিশ্রী গন্ধ নির্গত হয়। ন্যাসো সরাসরি এসে দাঁড়ায় দুর্বোধ্য ইবরাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে মাথা তুলে ইবরাত টানানো চোখগুলো গর্তের ভেতরে চলে গিয়েছে অনাহারে। ন্যাসোকে দেখার সাথে সাথে ঝুলে যাওয়া চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে ইবরাতের, যা ন্যাসোর ক্রোধ আরও বাড়িয়ে দিল। রুষ্ট গলায় বলল, মরতে চাও? গলা দিয়ে শব্দ বের হয় না ইবরাতের। দুর্বল চিত্তে অস্পষ্টভাবে আওড়ায়, হ্যাঁ চাই তো, হয়েছে আপনার প্রেমিক। অহর্নিশে কর্ণপাত হতে চোয়াল শক্ত হয়ে যায় ন্যাসোর। চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও।
বলে হনহনিয়ে চলে যায় ন্যাসো। সহসাই নিষ্পদক তাকিয়ে থাকলো ইবরাত ন্যাসোর যাওয়ার পানে। হঠাৎ এক ফিচেল হাসির দেখা মিলল ঠোঁটে। লাজুক হাসিতে শ্যামবর্ণের মুখশ্রী লাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়ার যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এই যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতির রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলো যন্ত্রের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সবথেকে বড় বিমানবন্দর হল ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্য শৈলের জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল এ, বি, সি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড, যার সুবিস্তৃত সুঠাম দেহের পেছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্সেলার দৈহিক গঠনের 2 পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিকচান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হলে পেছন থেকে ভেসে আসে কারো উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুক পুরুষালী কণ্ঠ রুক্ষ কণ্ঠস্বরে ঠেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশি হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারো মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পেছন ফিরে রিচার্ড। এক কোট স্যুট পরিহিত পোষ লোকের আনন্দিত অবয়বের দৃষ্টিকোণ হল। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশেই ডজন খানেক লোক পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলে শার্টের অন্তরালে গোজা যান কবজের মেশিন। লোকটি দুহাতে ছড়িয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্নছায়া রিচার্ডের পায়ের উপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেভের কারণে ধারালো চওড়া তামুক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সেই উচ্ছ্বাসিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকে বলল, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম লর্ড। থেমে রিচার্ডের দুপাশে রক্ষা কবচ আর বাস পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের ব্রুকে লুকাসের হাতে দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করল, তবে লুকাসের উপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাটকাট গলায় বলল, Don't you know that? I don't like flower? রিচার্ডের শস্যব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস, পাশের ওয়েস্ট বিনে বুকে ফেলে দিল। লোকটা ভেতরে ভেতরে কিছুটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়েই সে মহাখুশি। শুধু তেস্টার নজরে তাকিয়ে দেখলো গার্ডরা দেখল কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। Where's the car? অবমূল্যায়িত মানুষটা মনের ভেতরের কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ের পরিবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, এই যে গাড়ি পেছনে বস, আপনার পেছনের ব্ল্যাক শার্ট। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনেই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরম্যান্সের BMW X6 ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMW এর বিখ্যাত কিডনি গ্রিল, যা গাড়িটির চেহারা আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে উৎপেতে থাকা ব্ল্যাক প্যান্থারের মতো শিকারীর নজরে জ্বলে আছে LED হেডলাইট। বডিতে মডিফাই আধুনিক ও আভিজাত্যপূর্ণ স্ট্রিমলাইনে রিচার্ডের
কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টের স্টেলের অংশে প্রতিবিম্ব পড়তে প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যগ্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পেছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাসো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ভ্রু উঁচিয়ে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাসো গিয়ে বসল ড্রাইভিং সিটে এবং অপর প্রান্তে লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাপ নিয়ে কিছু অবীক্ষিত করছে। ন্যাসো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করল। এক মুহূর্ত সময় নিল না। এক্সজেস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখল ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতপর গিয়ে অপর গাড়িটিতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার সাথে সাথে সামনের গাড়িটির পিছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের। নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইটালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশে লিঙ্ক আপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষামত। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকে নিয়ে থাকে। সেখান থেকে এক চালানেই সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা আলাদিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার ভিন্ন পরিপ্রেক্ষিতে, তবে তাদের মধ্যে পার্থক্যটা রাজা ও প্রজার মতো। বিএমডাব্লিউটি প্রতি 5.2 সেকেন্ডেই 0.6 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন চার্বোচার্জড ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যে গিয়ে থামে একটি রিসর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিসর্টের। রিচার্ডের গাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। এল সিস্টেমের একতলা রিসর্টটি সুবিস্তৃত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে অন্যদিকে না তাকিয়ে গমগম পায়ে সোজা ভেতরে যায়। অচেচিত কারণেই চওড়া তামুক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকেই পুরো রিসর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকে রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই আভিজাতে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটি কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলোই জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড, পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনের ছোট্ট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। সময় যত গড়াচ্ছে ভিতরের পৈশাসিক আত্মা তত নাড়া দিয়ে উঠছে। শক্ত চিবুকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে সমুদ্রের উথাল পাতাল ঢেউ। সামনেই সমুদ্র, কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, রিসর্টের ব্যাপারে রিচার্ডের হতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে। অনেকদিন যাবৎ একসাথে পথ চলা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করেই জানে আলাদিন। পান থেকে চুন খসলেই যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে। মাফিয়া এবং গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পূর্ণ করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতা আর প্রভাব ধরে ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে।
আর রিচার্ড নামক মানুষটা এতটা নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বী তাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধা করে না। আলাদিন মৃদু গলা খাসকির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল, অতপর রিচার্ডের সামনে গিয়ে রসালো গলায় শোধায়, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর ন্যাসো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আগলা তোষামো দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, আউট। হোটেল বের এয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দু চোখ সন্দেহ সংকুচিত হলো। ন্যাসোর অভিব্যক্তি স্বাভাবিক, আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে। তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল, অতপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে, নত দৃষ্টি নিবিষ্ট রেখে বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্ট হাসল রনয়। হঠাৎ ন্যাসোর ফোন শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ঢোকিল ন্যাসো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকিয়ে ফোন এগিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড। ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। দু কথা বলে রিচার্ড ফোনটা কেটে ন্যাসোর কাছে দিয়ে দেয়। ন্যাসো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত ধরাশায়ী আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইটালি, ইটস মাই অর্ডার। আলা। জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়িয়ে বসল। ধ্বংসযজ্ঞের লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্র নীল লোচনে। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদর্যতা কুলুষিত মস্তিষ্কে আটকে থাকে ষড়যন্ত্রের ঘন ঘটা। মুহূর্তেই অভিব্যক্তির পরিবর্তন ঘটল, যেন এক ক্ষুধার্ত সিংহ সেভাবে গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনের ছোট্ট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্ত সিক্ত হয়ে সাদা টাইলসের। দাঁতে দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, ইউর ফাকিং ওয়েলকাম টু দ্য হেল, ফ্রেড। কর্ণপাত হবার সাথে সাথে ন্যাসো ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোরই নেই, কিন্তু কিছুটা সাহস সঞ্চয় করল ন্যাসো। খাদযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের সাথে কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে যাচ্ছেন? ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাসিক তাণ্ডব লীলায় হস্তান্তরিত হলো। বন্য প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রগগুলো ফুলে ফেপে ওঠে। চোখে আগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়। আগ্নেয়গিরির অগ্নিপাত শুরু হয়। গুরু গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চেঁচালো, বিকজ আই এম অ্যাডিক্টেড, আই এম অবসেসড, আই উইল নেভার লেট হার গো। রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না, কাউকে লাগবে না। আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারের গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকিয়ে ন্যাসোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোনোমাস দিয়ে রক্তাক্ত হাতে রোমাল পেঁচাচ্ছে। পাশের সিটেই পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্ট্রিমলাইটেন্ট পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে ডার্ক রঙের গাড়ি থেকে। গাড়িটির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি একটানা চলে। মফস্বলের নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ। কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ডো অর্ধেক খোলা। বাহির থেকে ব্যস্ত শহরে ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভেতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো।
রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুপাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাসো গাড়ি চালাতে চালাতে রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটে ঝুলে আছে বাঁকা হাসি। তাদের চোখে শীতল কঠোর এক আভাস, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক প্যান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতে তারা আমেজে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি অপর গাড়িটিকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো, একটা আরেকটাকে ছাড়িয়ে। গতি ও সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্যই শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরও বাড়ে। বাতাসের বিরাট ঝাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তাই আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতপর এক হাত রাখে স্টিয়ারিং হুইল এবং অপর হাত রাখে ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পেছনে ফেলে দেয়। তবে ন্যাসো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাসো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমিষেই ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ড। রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির টেল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গ্যাট বাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো এবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস ন্যাসো। ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বের এয়ার। এই হোটেলে কুলিং, হিটিং, এয়ার ফ্লোর নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাক্সিড, আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথরা সন্ধ্যায় হোটেলে ওঠে। তাকবির এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়। 27 ঘন্টা জার্নি করে শরীর একদম নেতিয়ে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। তাকবির নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবিরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেয়নি যে কল করবে। অচেনা অজানা শহর, ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ, দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশেই হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলোও দেখলো এলিজাবেথ। তত দেখছে চোখে ফুটে উঠছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটু ছোট্ট চিরকুট। চিরকুটটি পড়তে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন জানি মনে হলো এলেকোশি লাল চুলের সাথে গহনের সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে এতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে, শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই অ্যাফোর্ড আগে কখনোই পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারত না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরও 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দেবে একটা মানুষের আবদার, যে এত শখ করে এত আয়োজন করল। ভাবনার মাঝেই কলিং বেল বাজল।
এলিজাবেথ পিহোল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুলল এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছেন আপনাকে হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটোই একসাথে হলো। মানুষটা কিভাবে জানি না বলেও বোঝা যায় সব কিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাদরে বলতে কিছুই লাগলো না এলিজাবেথের। এগুলোর প্রয়োজন কখনই হয় না তার। এমনিতেই রূপে অপসরা, শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়িতে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আশ্রিয়ে পিঠিয়ে ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকানো কোমর উন্মুক্ত, তবে তা লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন ধুতি ছড়াচ্ছে চারিপাশে। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নোসপিন আর স্টাড ইয়াররিং পরল। হাতে স্টোনের পাতলা দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ সৌন্দর্য, যা এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামই তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা? অনেকদিন পর শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধে হচ্ছে এলিজাবেথের, তবুও লিফট থাকায় বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট। ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোরে চাপল। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়তেই চোখ বুজে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সঙ্গম অনেক বেশি। এক প্রকার গিজ গিজ করছে মানুষের। চাকচিক্য লাইটের আলোতে জলজল করছে চারিপাশ। সকলে ফুর্তি আমেজে মেতে আছে। সবার হাতে হাতে ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভব হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের কফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিকে গম গম করছিল তাদের বাগান। কান্না এসে যায় এলিজাবেথের। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া। প্রবাহিত হলো অন্তঃকরণে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছুই নেই, আমি আছি তো। চকিতে পেছনে ফিরে চাইলেও এলিজাবেথ। চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা। কৃষ্ণ গহ্বরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃস্পন্দনও জমে গেল চোখের পাতারই মতো। মনের অজান্তেই একগাল চলে গেল বৃক্ষপটে। অনুভব করছে বুকের ভেতরে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতায় একঘুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাশময়ী নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টিভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থাকে অবিষিত গলার বল। হ্যাঁ আমি, তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। বাঙালির ছাপের চেহারায় অসম্ভব মায়া ভর করে আছে। তাকবীরের চুলগুলো কোকড়া। কোকড়া চুলও এলিজাবেথের পছন্দ না, তবুও কেন যেন এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতায়ও বেশ। ওইদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়। তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পেছন পেছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোরে লেপ্টে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না হয়ে আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বউয়ের শাড়ির আঁচল ধরাতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউয়ের পিছু পিছু আঁচল আলগিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলের চাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পেছন ফিরে তাকালো। এখানে তো কেউ নেই। স্মিত হাসলো তাকবীর। পুরোটা বুক করেছি আমি। চোখ কোটর থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ঢোক গিরে বলল, তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভেতর চাপ দিয়ে ধরল এলিজাবেথের। উৎফুল্ল অবয়বে আধার নেমে আসে। তাকবীর জিভ কাটলো। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কথা পাল্টে বলল, আই মিন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়ি ও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসলো।
এলিজাবেথের অভিমুখে বসল তাকবীর। সব সময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল, আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশে রূপলি থালার মতো গোল চারটিও নেই, নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে ঝলমলে আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছেটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতেই জল জল আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন ফ্লোর স্টিকের ভিন্ন রঙে ঝলমলে চারিধার আলোর ন্যায় জল জল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোণই বসিয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিচেল হাসল, নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পারে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল। শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে এলোকেশি। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানানে একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষের কাছ থেকে প্রেম বার্তা প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝল এলিজাবেথের ব্যাপারটা। লজ্জামাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। এলিজাবেথকে সহজ হতেই সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আতকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উরুর উপরে গুজে রাখা আঁচলে কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে উঠিয়ে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাছেই খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গহ্বর একদম চুপসে গিয়েছে, নিচু গলায় বলল, এইভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে এসো এলোকেশি। কথার সাথে মতামত পোষণ করল এলিজাবেথ। জানতে চাইল, ওয়াশরুম কোন দিকে? আঙুলের ইশারা দেখিয়ে দিল তাকবীর। বলল, এইদিকে। বলে এলিজাবেথের পিছু যেতে নিয়ে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিগত না দেখালেও বউয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজেই ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম, সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ ধমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্র্যাগ্রেন্স, স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শীত দাঁড়াবে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরু গম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I'll be right there to remain you again. You know me. আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোড়ার সাথে সাথে শক্তিশালী এক হাত এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালে এলিজাবেথের সমস্ত শরীর শিওরে উঠল। বুকের ভেতর ঘূর্ণিঝড় অনুভব হলো। ধীরে ধীরে স্পন্দন বেড়ে যায়, ঘাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নিপাত হচ্ছে। তা এলিজাবেথের বুকের ভেতর ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিমবর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। You shouldn't have let me touch you, right? You know why? Because no one touched what belongs to me. রিচার্ডের শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত এক চুল পরিমাণ সরাতে পারে না। যখন চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকে তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়, না, স্পর্শ করেনি আমাকে।
ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে, ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনও কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিংকে ধরে উঠে দরজার অভিমুখে গিয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পেছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতো। দেয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে ওঠে আহ বলে আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মনে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথায় সহ্য করে সহসাই চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ এলিজাবেথের অট্ট হাসিতে গা ছমছমে গোমঠ পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলার অনর্থক হাসি হেসে চাপা সরিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, চাচাও গো অ্যাহেড। চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়তা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব ওর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আসে। সে চায় সুখ সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে তবে কি ভাবতে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়া তামুকে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দেবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযোগ্য ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই ওই নরখাদক জীবনে। গলা থেকে নির্গত কর্কশ গোঙানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ, কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙুল ঢুকিয়ে শব্দ করছিল। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিলেও এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করল কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালী শক্ত চিবুকে। গুরু গম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথায় সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলেও এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুরিয়ে এলিজাবেথের লাল রঙে রঞ্জিত উষ্ঠপুটি আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছে নিশ্চয়ই, তবে আমার এখানে একটুও মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুদ্রতার তপ্ত শ্বাস। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভেতরে ঝড় তুলে দেয়। তিত্তির করে কাঁপতে থাকে গরণ। ধনুকের মতো বাঁকানো শৈলে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগেই অনুভব করল শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রাখে ট্যাপ ছেড়ে দিয়েছে।
পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে। লিকুইড জলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই, এটা শিওর হয়ে রিচার্ড ছাড়ল এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসিটের পাশের খালি জায়গাটায় ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের শক্তি যেন কেউ শুষে নিয়েছে। নাকের ভেতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম বাদ মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করল। সুগভীর নিকষ নীল চোখ থেকে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকড়িয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছুবেন না আমাকে, আমি অন্য কারো স্ত্রী। রিচার্ড দু কদম পিছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরও সাহস পেল। স্বরে দ্বিগুণ তেজ এনে ঝাঁঝালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউও সেজেছি, তবে কোনো রক্ষিত হয়ে নয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম ছুবেন না আমাকে। রিচার্ড আসামির মতো দু হাত উপরে তুলে স্যালেন্ডার করল। কপাল কুঁচকে দু ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে। সরি ফাকিং সরি। শেষের দুটি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসল এলিজাবেথের ওপর। এলোমেলো শাড়ির ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এড়ে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকে ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতটাই দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরও রাগ বাড়ে রিচার্ডের। আরও শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভেতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এজন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করে। তোরা শুইবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। ছলনাময়ী জাত। এই যে তোর গলার এটা দেখেছিস, এটা আমাকে বহন করে, আর কারোর একদিন নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা নোংরা কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মোস্টামুষ্টির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথের করণ। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী হাস্কি ভয়েসে বলল, স্টপ মুভিং। এইভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিঙ্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলো পাথারি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না এতে অবস্থা। ছাত থেমে। তা তোমার প্রাণের স্বামী কোথায় ফাকিং ডার্ক রাইড? তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃস্পন্দন। খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড। না ফিরে দেখল শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনও গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরও বেড়েছে। মদ খেয়ে ডাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রিতভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আরেকজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভেতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল।
যে মানুষটা কিছু সময়ই তাকে সর্বত্র দিয়ে দিয়েছে। এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায়। তাকবির সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকের ছ্যাদ করে উঠল। কাপা কাপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোস্টেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে বাতাসে। এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উড়তে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনীর তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশে বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উড়তে থাকা শাড়ির আঁচল 22 তলা বিল্ডিংয়ের ওপর পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কান হিসেবে গড়িয়ে পড়ছে শ্রাবণীর ধারা। এই কান্নার কারণ এগুলো একান্ত ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে আর সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করেই ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলে শরীরে টনটনে ব্যথা হয়। অনুভব হয় ঢোক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরও দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সন্দিগ্ধতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁট, মুখে আরও বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু আধটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে এই দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌর্যতের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাত্রী হতে তুমি। এক কালো রাত অতিবাহিত হবার পর সকাল সকালই এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায়। লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতেই তাকবীর থামিয়ে দিল। এই একদম না। গাল ফুলিয়ে কোমরে 2 হাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি। আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি আমি। দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি তো। ভুলে যাও। তাকবীরের তৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে, একটু পর ডক্টর আসবে মাথায় ড্রেসিং করানোর জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে। ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলায় জ্বরটা চলে যাবে। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নির্নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতেই। অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেড়েই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ায়। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সব কিছুই বুঝতে পারি এলোকেশি। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এই সব কিছুই বুঝতে পারি আমি। তবুও আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সবসময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো। দুটো খাদযুক্ত দৃষ্টি মিলে গেল। কণ্ঠ বুঝে এলো কান্নায় এলিজাবেথের। ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, চলুন না, আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটার পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মিত স্বরে বলল, কিছু হবে না এলোকেশি, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূর। মানতে পারে না এলিজাবেথ। মন কুকা ডাকতে থাকে। চোখ ভরা অসহায়তা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নিব। যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করব আমরা। কান্নার তোর কমে এলো এলিজাবেথের। কপালে ভাঁজ ফেলে বলল, কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। অতঃপর বলল, নতুন হোটেলে উঠবো দূরে কোথাও। এখানে থাকাটা এখন রিস্ক। কিন্তু এইভাবে
হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কি সেই শব্দ। হঠাৎ বোমার সতর্ক সংকেত বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছড়িয়ে দরজার অভিমুখে যাওয়ার আগেই ঠাস